গল্পের শুরু হয় ঘন জঙ্গলের মাঝখানে তৈরি একটি পুরনো কেবিন থেকে, যেখানে হঠাৎ সেই কেবিনের জানালা দিয়ে একটি ছোট্ট ছেলে প্রাণ বাঁচিয়ে বাইরে লাফিয়ে পড়ে এবং পেছনে না ফিরে পুরো শক্তি দিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। একই সময়ে ঘরের ভেতর থেকে একটি ডাইনির মতো ভয়ঙ্কর মহিলা বাইরে বেরিয়ে আসে। সে সেই বন্দুকটি তুলে নিল, যা ছেলেটি ঘাবড়ে গিয়ে পিছনে ফেলে গিয়েছিল, এবং রক্ত লেগে থাকা গ্লাসটি জিহ্বা দিয়ে চাটতে শুরু করলো। ওদিকে ছেলেটি ভয়ের চোটে জঙ্গলে আছাড় খেতে খেতে দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে সে দ্রুত একটি খাম নিজের ব্যাগের ভেতরে লুকিয়ে ফেলল, যেন ওটি তার কাছে সবথেকে মূল্যবান জিনিস। তারপর তার হাত বারবার খালি কোমরের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ পুরো জঙ্গলে সেই মহিলার ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হতে থাকে। ঠিক সেই মুহূর্তে উপর থেকে একটি তীব্র আলো তার উপর পড়ে, যাতে তার চোখ ধাঁধিয়ে যায়। তারপর সেই রাতে জঙ্গলে টহল দেওয়া পুলিশ অফিসাররা সেই ছেলেটিকে খুঁজে পায়। যখন তারা তাকে কাছ থেকে দেখলো, তখন তারা চিনতে পারে যে সে ছিল রনি হার্লো। কিন্তু রনি একদম চুপ ছিল। তার চোখ ছিল স্থির এবং তাকে কোনো ঘোরের মতো অবস্থায় দেখাচ্ছিল। এরপর গল্পটি 1997 সালে মার্স ভিনিয়ার্ড নামের একটি ছোট্ট আইল্যান্ডে শিফট হয়। সেখানে নোয়া নামের একটি ছেলে, তার মা মার্স এবং নিজের ছোট বোনের সাথে থাকত। তাদের একটি সুন্দর বিচ হাউস ছিল, যা সমুদ্রের একদম কাছেই তৈরি করা হয়েছিল, এবং গ্রীষ্মের মৌসুমে তারা সেই ঘরের রুমগুলো পর্যটকদের ভাড়া দিত। সেই সকালে তাদের বাড়িতে একজন নতুন ভাড়াটে আসে, যার নাম ছিল মিস হেলপসন। সে মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে ছিল এবং তার লুক বাকি মানুষদের থেকে একদম আলাদা ছিল। তাকে দেখেই নোয়ার মনে এক অদ্ভুত ভয় জেঁকে বসলো, কিন্তু সে এই অনুভূতিকে উপেক্ষা করে এবং সেখান থেকে চলে যায়। যার পর নোয়া একজন এডিটরের সাথে দেখা করতে পৌঁছালো। আসলে নোয়া তার বাবার মতো একজন বিখ্যাত রিপোর্টার হতে চাইতো। এই কারণেই সে প্রায়ই এই শহর সম্পর্কে আর্টিকেল লিখত। রোজকার মতো আজও সে একটি আর্টিকেল লিখেছিল এবং সেই আর্টিকেলটি সে এডিটরকে পড়তে দিল। সেই আর্টিকেলটি ছিল এমন এক লোককে নিয়ে যে চুপচাপ এক মহিলার উপর কুনজর রাখত। এডিটর কাহিনীটি মন দিয়ে পড়লেন এবং তিনি নোয়ার লেখার ধরন পছন্দ করলেন, কিন্তু তিনি শেষে কাহিনীটি ছাপাতে মানা করে দিলেন। তিনি নোয়াকে বুঝিয়ে বললেন যে এই জায়গাটি খুব নিরাপদ হিসেবে পরিচিত। মানুষ এখানে ভয় পেতে বা ঘাবড়াতে নয়, বরং শান্তি এবং আরামের জন্য আসে। এডিটর নোয়ার যোগ্যতার প্রশংসাও করলেন এবং বললেন যে সে সত্যি তার বাবার মতো হতে পারে, কিন্তু সাথে তিনি পরামর্শ দিলেন যে যদি সে এখানে নিজের আর্টিকেল ছাপাতে চায়, তবে তাকে খুশিতে ভরা এবং ইতিবাচক কাহিনী লিখতে হবে। যার পর নোয়া একটি বেসবল ম্যাচ খেলতে যায়। ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল এবং শেষে তার টিম জিতেও যায়। তারপর খেলা শেষ হওয়ার পর সে তার বন্ধু ইউজিন, স্যামি এবং বেনের সাথে হাসতে হাসতে বাড়ি ফিরছিল। কিন্তু তখনই তারা একটি পুরনো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আর সেই বাড়িটি ছিল জিন নামের এক রহস্যময় ব্যক্তির। সেই ব্যক্তিকে নিয়ে পুরো এলাকায় অদ্ভুত গুজব ছড়িয়েছিল। বলা হতো যে 1965 সালে তার স্ত্রী ও সন্তান হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু নোয়ার পুরো বিশ্বাস ছিল যে সেই মানুষগুলোকে হত্যা করা হয়েছিল এবং তাদের লাশ এখনো ওই জমিতেই কোথাও চাপা পড়ে আছে। তারপর নোয়া বন্ধুদের বলল যে যদি তারা ওখানে গিয়ে তদন্ত করে, তবে সে খবরের কাগজের জন্য একটি বড় খবর পেতে পারে। এটি শুনতেই তার বন্ধুরা রেগে যায়। তারা জানতো যে নোয়ার কৌতূহল প্রায়ই তাদের বিপদে ফেলে দেয়। তারা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নোয়া নিজের কথায় অটল থাকলো। শেষে তারা সবাই অনিচ্ছা সত্ত্বেও তার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর তারা চুপচাপ জিনের বাড়ির কাছে পৌঁছালো এবং পা টিপে টিপে ভিতরে ঢুকে পড়ল। তখনই তারা দেখলো যে জিন মাটি খুঁড়ছিল। তার হাতের নড়াচড়া এবং তার অস্থিরতা দেখে বাচ্চাদের সন্দেহ আরো গভীর হয়ে গেল। এখন যেমনই জিন সেখান থেকে সরল, 4 বাচ্চা দ্রুত খামার বাড়ির ভেতরে ঢুকে পড়ল। খামার বাড়ির ভেতর নোয়া একটি পুরনো মরচে ধরা বাক্স দেখল। সে ওটি দেখে উৎসাহিত হয়ে গেল এবং ওটি খুলতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। ঘাবড়ে গিয়ে সব বাচ্চা সেখানেই লুকিয়ে পড়ে এবং নিজেদের দম আটকে রাখে। ঠিক সেই মুহূর্তে নোয়ার মনে পড়ল যে তার ব্যাগটি তো বাইরেই রয়ে গেছে। তার বুক ধক করে উঠল, কিন্তু তখনই জিন সেখানে চলে আসে। তাকে দেখেই সবাই পেছনে না ফিরে পুরো গতিতে ওখান থেকে পালিয়ে যায়। তারপর সেই রাতে বেন নিজের বীজ ডেটে গেল, যেখানে তার দেখা হলো এলি নামের একটি মেয়ের সাথে। দুজনে সমুদ্রের তীরে কথা বলতে বলতে হাঁটছিল। তখনই দূর থেকে কালো পোশাকে এক রহস্যময় ব্যক্তিকে তাদের দিকে অনবরত তাকিয়ে থাকতে দেখা যায়। তারপর বেন এবং এলি পানিতে সাঁতার কাটতে যায়। তখনই দুজনের নজর সেই কালো পোশাকের অবয়বটির উপর পড়ে। তখন হঠাৎ সেই ব্যক্তিটিও পানিতে ঝাঁপ দেয় এবং পরের মুহূর্তেই সে এলিকে ধরে ফেলে এবং তাকে জোর করে পানির নিচে টানতে শুরু করে। বেন এটি দেখে ঘাবড়ে গিয়ে এলিকে বাঁচানোর জন্য সাথে সাথে পানির ভেতরে যায়, কিন্তু তখনই সেই মহিলা এলিকে ছেড়ে দেয় এবং বেনকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে পানির ভেতর থেকে একটি তীব্র আলো বের হয়, যাতে সবকিছু ঝলমল করে ওঠে। সেই আলোর কারণে এলি কোনোভাবে নিজেকে ছাড়াতে সফল হয় এবং বাইরে বেরিয়ে আসে। পরের দিন সকালে নোয়া যখন বাড়ি থেকে বের
বের হয় তখন সে অবাক হয়ে যায়, কারণ তার ব্যাগটি বাইরেই রাখা ছিল। এটি সেই একই ব্যাগ যা সে গত সন্ধ্যায় জিনের বাড়ির পাশে ভুলে এসেছিল। সে যখন ব্যাগটি খুলল তখন তার ভেতরে একটি পুরনো বই রাখা ছিল, যা পরিষ্কারভাবে জিনের পক্ষ থেকে রাখা হয়েছিল। এটি দেখে নোয়ার মনে এক অদ্ভুত চিন্তা এলো যে হয়তো জিন ততটা খারাপ মানুষ নয় যতটা মানুষ তাকে মনে করে। এই ভেবেই নোয়া বেনের বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে দেখলো বেনের মা একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছিলেন, যেখানে পুলিশ অফিসার তাকে বলছিলেন যে বেন ঠিক আছে এবং সে শুধু ডুবে যাওয়ার ভয়ে ট্রমার মধ্যে আছে। কিন্তু নোয়ার এই কথাটি একদম ঠিক মনে হলো না, তাই সে তার সাথে দেখা করতে গেল। যখন সে বেনের সাথে কথা বলার চেষ্টা করে তখন বেন একদম চুপ থাকে। সে নোয়ার প্রশ্নের উত্তরও দিচ্ছিল না এবং উল্টো তার চোখের মধ্যে সেই একই অদ্ভুত শূন্যতা ছিল যা মুভির শুরুতে রনির চোখে দেখা গিয়েছিল। এরপর নোয়া এলির সাথে কথা বলে। এলি তখনও ভয় পেয়েছিল এবং বারবার কাঁপছিল, কিন্তু সে নোয়াকে পুরো ঘটনা বিস্তারিত জানালো। এলির কথা শুনে নোয়ার বিশ্বাস হতে লাগলো যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। নোয়া বলল যে তাদের এইসব পুলিশকে জানানো উচিত, কিন্তু এলির চোখে অসহায়ত্বতা ফুটে উঠল। সে জানালো যে সে আগেই সব জানানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করেনি। এই সব শুনে নোয়া সত্য জানার জন্য বিচে গেল। তখনই সে সেখানে কালো কাপড়ের এক টুকরো পেল। দূরে এসে মিস হেল্পসনকেও দেখতে পায়। এরপর নোয়া সরাসরি জিনের বাড়ি পৌঁছালো। সে আগে ব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায় এবং তারপর গতরাতে লুকিয়ে ভেতরে ঢোকার জন্য ক্ষমাও চায়। সামান্য কথাবার্তার পর নোয়া জানতে পারল যে জিন আগে একজন পুলিশ অফিসার ছিলেন। এটি শুনে নোয়ার আশা জাগলো। সে জিনের কাছে সাহায্য চাইল এবং সমুদ্রে হওয়া পুরো ঘটনা তাকে বলল, কিন্তু জিন তার কথাগুলোকে বাজে কল্পনা বলে উড়িয়ে দেয় এবং আর কিছু না শুনে সে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। যার পর নোয়া বাড়ি ফিরে আসে, যেখানে মার্স তার জন্য খাবার তৈরি করছিলেন। তিনি নোয়াকে বললেন যে সে যেন এই খাবার চুপচাপ মিস হেল্পসনের ঘরের দরজার বাইরে রেখে আসে। নোয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে চুপচাপ প্লেট নিয়ে উপরে চলে যায়। যখন নোয়া মিস হেল্পসনের দরজার কাছে পৌঁছায় তখন ভেতর থেকে অদ্ভুত বিড়বিড় শব্দ শোনা যেতে লাগলো। কৌতূহলের চোটে সে ধীরে একটি চাকু নিল এবং দরজার নিচের ফাঁক দিয়ে উকি মারার চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করলো যে মিস হেল্পসন ভেতর থেকে তাকেই এক নজরে দেখছে। এটা দেখেই নোয়ার শরীরে শিহরণ খেলে গেল এবং ভয়ের চোটে সে প্লেট সেখানেই ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে জিন তার বাড়িতে একা বসে পুরনো ভিডিও দেখছিল। স্ক্রিনে তার পরিবার দেখা যাচ্ছিল। সেই মুহূর্তগুলো দেখে জিনের চোখ ভরে এলো। তখনই সে টিভি অন করে। খবরে বেনের ডুবে যাওয়ার ঘটনা দেখানো হচ্ছিল। এই খবর দেখেই জিন অস্থির হয়ে ওঠে। পরের দিন বেসবল ম্যাচের সময় নোয়া খুব রেগে ছিল। তার মনোযোগ খেলায় ছিল না এবং একটি সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সাথে তার তর্ক হয়ে যায়। পরিবেশ বিগড়ে যেতে দেখে জিন সেখানে পৌঁছায়। সে নোয়াকে শান্ত করে এবং তাকে খেলার কিছু কৌশল শেখায়। যাওয়ার সময় জিন বলল যে সে বেনের সাথেও কথা বলবে। এটি শুনে নোয়ার প্রথমবার সামান্য আশা অনুভব হলো। ম্যাচের পর নোয়া জিনকে বেনের কাছে নিয়ে যায়। বেন তখনও সেই ঘোরের মতো অবস্থায় ছিল। যখন জিন তাকে সমুদ্রের ঘটনার কথা জিজ্ঞেস করলো তখন সে নিস্পৃহভাবে বলল যে সে ঢেউয়ের কারণে তলিয়ে গিয়েছিল। সে পানির ভেতরে দেখা তীব্র আলোর কথা তো বলল, কিন্তু সেই বৃদ্ধ মহিলার ব্যাপারে কিছুই জানালো না। এটি শুনে জিন বেনের কথাগুলোকে খুব বেশি গুরুত্ব দিল না এবং একে একটি সাধারণ দুর্ঘটনা মনে করে এড়িয়ে গেল। এটি দেখে নোয়ার রাগ হলো। সে জিনকে বলল যে বেন মিথ্যে বলছে এবং কিছু লুকাচ্ছে, কিন্তু জিন বুঝিয়ে বলল যে যদি কেউ বেনকে ধরে থাকতো তবে তার শরীরে চোট বা ধস্তাধস্তির চিহ্ন নিশ্চয়ই থাকতো। এরপর কাহিনী সেই রাতের দিকে শিফট হয়, যখন কিছু তরুণ বিচে পার্টি করছিল। সেই ভিড়ের মধ্যে একটি ছেলের নজর অত্যন্ত সুন্দরী একটি মেয়ের উপর পড়ে। সেই মেয়েটিও তাকে দেখে হাসছিল এবং পরিষ্কারভাবে তার উপর আগ্রহ দেখাচ্ছিল। কিছুক্ষণ পর সেই মেয়েটি তাকে পার্টি থেকে দূরে জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে। সেই জায়গাটি নোম্যান্স ল্যান্ড নামে পরিচিত ছিল। ছেলেটি সেখানে যেতে ইতস্তত করছিল, কারণ সে জানতো এই এলাকাটি নিষিদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বোমার পরীক্ষা করা হতো। কিন্তু মেয়েটি তার কথাগুলোকে এড়িয়ে যায় এবং হাসতে হাসতে তার হাত ধরে জোর করে তাকে সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ছেলেটির ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। ঠিক সেই মুহূর্তে একটি জোরালো বিস্ফোরণ হয়, যাতে পুরো এলাকা কেঁপে ওঠে এবং একটি আলো আকাশ পর্যন্ত দেখা গেল।
এবং পরের দিন সকালে নোয়া এই খবর টিভিতে দেখে, যেখানে রিপোর্টাররা বলছিল যে আহত ছেলেটির নাম কেভিন এবং সে কোনোভাবে বেঁচে গেছে। ঠিক তখনই টিভির স্ক্রিনে কেভিনকে দেখানো হলো। তার চোখ ছিল একদম খালি, চেহারায় কোনো ভাব ছিল না। সে একদম সেভাবেই তাকিয়েছিল যেমনটা বেন এবং তার আগে রনি তাকিয়ে থাকতো। এটি দেখে নোয়ার বিশ্বাস হয়ে গেল যে এটি শুধু দুর্ঘটনা নয়, বরং কোনো ভয়ঙ্কর জিনিসের কাজ। সে দেরি না করে এই সব কথা জিনকে গিয়ে জানালো। নোয়ার কথা শুনতেই জিনের চেহারা গম্ভীর হয়ে গেল। এখন তারও বিশ্বাস হতে লাগলো যে খুব খারাপ কিছু হচ্ছে। সে সিদ্ধান্ত নিল যে সত্য জানার জন্য তাদের নোম্যান্স ল্যান্ডে যেতে হবে। নোম্যান্স ল্যান্ডে পৌঁছে জিন মাটিতে পড়া পায়ের ছাপ মন দিয়ে দেখতে লাগলো। তার নজর প্রতিটি ছোট ছোট জিনিসের উপর ছিল এবং নোয়া তার পেছন পেছন হাঁটছিল। যখন তারা বিস্ফোরণের জায়গায় পৌঁছালো তখন নোয়া শকড হয়ে গেল, কারণ মাটিতে সে কালো কাপড়ের একটি ছোট্ট টুকরো খুঁজে পেল। সেই টুকরোটি একদম সেই রকম ছিল যেমনটা সে আগে বিচে পেয়েছিল। যার পর নোয়া ইউজিন এবং স্যামির সাথে দেখা করলো এবং তাদের এই সব প্রমাণ দেখালো। এতে এটি পরিষ্কার হয়ে গেল যে আইল্যান্ডে সত্যি একজন ডাইনি আছে। তারপর নোয়া ডাইনির ওপর রিসার্চ করতে লাগলো, যেখানে সে জানতে পারলো যে ডাইনিদের বেঁচে থাকার জন্য শিশুদের প্রয়োজন হয়। যদি তারা এমনটা না করে তবে তারা দুর্বল হয়ে যায় অথবা মারাও যেতে পারে। এবং সে এটিও জানালো যে তারা সাধারণ মানুষের মতো দেখানোর জন্য নিজেদের রূপও বদলাতে পারে। পরে নোয়া জিনকে তার বন্ধুদের সাথে আলাপ করালো। প্রথমে তারা ভয় পেয়েছিল, কিন্তু নোয়া জানালো যে জিন খারাপ মানুষ নয়। তারপর সবাই মিলে ডাইনির ব্যাপারে আলোচনা করলো। তারা বুঝলো যে গত রাতে হওয়া বিস্ফোরণটি ডাইনির ভুলের কারণেই হয়েছিল। সাথে তারা এটিও ভাবলো যে ডাইনিকে কিভাবে মারা যেতে পারে। কিন্তু একটি প্রশ্ন সবাইকে ভাবাচ্ছিল, যদি ডাইনির বাচ্চাদের প্রয়োজন হতো তবে সে তাদের মারার বদলে বেহুশ অবস্থার মতো ঘরে কেন পাঠিয়ে দিচ্ছিল। এর ওপর জিন একটি আন্দাজ করলো। সে বলল যে হয়তো সে আগেই অনেক বাচ্চাকে গায়েব করে দিয়েছে এবং এখন মানুষের সন্দেহ বাড়ায় লুকিয়ে কাজ করছে। এবং সে এটিও বলল যে বিস্ফোরণে সে নিশ্চয়ই আহত হয়েছে। তাই সে বাচ্চাদের বলল যে তারা যেন এমন কোনো মানুষের উপর নজর রাখে যার শরীরে পোড়া দাগ আছে, কারণ সেই ডাইনি হতে পারে। জিনের এই কথা শুনতেই নোয়ার মাথায় একটি নাম প্রতিধ্বনিত হলো, মিস হেল্পসন। কারণ তার অদ্ভুত ব্যবহার, কালো পোশাক এবং রহস্যময় নজর। এখন সবকিছু পরিষ্কার মনে হতে লাগলো। নোয়ার বিশ্বাস হতে শুরু করলো যে ডাইনি ওই হতে পারে। সেই সন্দেহের বশে যখন মিস হেল্পসন বাড়ি ছেড়ে বাইরে গেল তখন নোয়া সুযোগ দেখলো এবং সে চুপচাপ তার ঘরে ঢুকে পড়লো এবং চারপাশ খুঁজতে শুরু করলো। তখনই তার নজর একটি কাগজের স্তূপের উপর পড়লো, যেখানে অনেক বাচ্চার নাম এবং তাদের জন্ম তারিখের একটি তালিকা লেখা ছিল। নোয়ার বুক ধড়ফড় করতে শুরু করলো, কারণ সেই তালিকায় তার বন্ধুদের নামও অন্তর্ভুক্ত ছিল। এটি দেখে নোয়া সরাসরি নিজের বন্ধুদের সাথে দেখা করতে গেল। সে ইউজিন এবং স্যামিকে সব কথা বলল এবং বোঝালো যে শহরে যতগুলো অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেগুলো সব মিস হেল্পসনের আসার পরেই শুরু হয়েছিল। এখন বাচ্চাদেরও বিশ্বাস হয়ে গেল যে মিস হেল্পসনই ডাইনি। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা ক্যামেরার সাথে তার পিছু নেবে এবং তাকে হাতে নাতে ধরবে। কিছুক্ষণ পর তারা দেখলো যে মিস হেল্পসন বাড়ি থেকে বেরিয়ে একটি বাচ্চাদের থিয়েটারের দিকে যাচ্ছে। এটি দেখে তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। তাদের মনে হলো যে সে এখানে একসাথে অনেক বাচ্চাকে অপহরণ করতে চলেছে। তখনই নোয়া দেখলো যে মিস হেল্পসন একটি বাচ্চাকে ছুতে যাচ্ছে। সে সাথে সাথে তাকে ধাক্কা দিল এবং দুজনেই স্টেজে পড়ে গেল। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। তারপর ইউজিন তার উপর হোলি ওয়াটার ছুড়ল, কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ল না। তখন নোয়া সবার সামনে বলল যে এই মহিলা ডাইনি। কিন্তু মিস হেল্পসন নিজেকে বাচ্চাদের বই লেখিকা হিসেবে পরিচয় দিল এবং বলল যে সে এখানে শুধু কাহিনী পড়তেই এসেছিল। তারপর নোয়া সেই অদ্ভুত ভাষার কথা উল্লেখ করলো যা সে ঘরের ভেতর বলছিল। এর ওপর সে রেগে গিয়ে বলল যে সে ল্যাটিন ভাষায় প্রার্থনা করে। এই লজ্জাজনক ঘটনার পর রেগে গিয়ে মিস হেল্পসন গেস্ট হাউস ছাড়ার সিদ্ধান্ত নিল, যেখানে মার্স তার কাছে ক্ষমা চাইতে থাকলো। সে পুরো সিজনের বেঁচে যাওয়া টাকাও ফেরত চাইলো। তার চলে যাওয়ার পর নোয়া নিজের মায়ের কাছে ক্ষমা চাইলো, কিন্তু আগে মার্স তাকে নিজের সামনে থেকে চলে যেতে বললেন। এরপর নোয়া সরাসরি জিনের বাড়ি পৌঁছালো এবং আজ যা যা হয়েছে সব তাকে বলল। জিন গম্ভীর গলায় তাকে বোঝালেন যে মিথ্যা অপবাদ কারো জীবন চিরতরের জন্য ধ্বংস করে দিতে পারে। এখন নোয়া নিজের বাবার কথা বলল। সে বলল যে তার বাবা একজন সাংবাদিক ছিলেন যিনি সত্য কাহিনীর খোঁজে দুনিয়া ঘুরে বেড়াতেন, কিন্তু শেষ রিপোর্টিং এর সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার মৃত্যু হয়। সে বলল যে সে তার বাবার মতো সত্যকে সামনে আনতে চায়, কিন্তু হয়তো
সে ভুল করে বসেছে। নোয়ার কথা শুনে জিনও চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সেও নিজের কাহিনী শোনাতে শুরু করলো। সে জানালো যে তার ছেলে, যে আজ ৩৫ বছরের হতো, ৫ বছর বয়সে তার চোখের সামনে অপহৃত হয়েছিল। সেই সময় সে তার পিছু নেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর থেকে তার ছেলে আর কোনোদিন ফেরেনি। জিন আরো জানালো যে এই ঘটনার পর তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল। গত ৩০ বছর ধরে সে একাই নিজের ছেলেকে খুঁজছে। সেই মুহূর্তে দুজনের মধ্যে এক গভীর নিস্তবতা ছেয়ে গেল, কারণ দুজনেই কোনো না কোনোভাবে নিজের জীবনে এমন এক সত্যর বোঝা বয়ে বেড়াচ্ছিল যা কখনো তাদের শান্তিতে বাঁচতে দিচ্ছিল না। পরের দিন সকালে নোয়া এবং জিন পুলিশ চিফ ও এডিটরের সাথে দেখা করলো। তারা জানতো যে ডাইনির কথা কেউ মানবে না, তাই তারা সরাসরি এটা বলার বদলে বোঝালো যে শহরে কোনো শিকারী আছে যে বাচ্চাদের টার্গেট করছে। কিন্তু পুলিশ চিফ বললেন যে প্রতি বছর এই আইল্যান্ডে বাচ্চারা হয় সমুদ্রে ডুবে মারা যায়, না হয় নোম্যান্স ল্যান্ডে দুর্ঘটনার শিকার হয়। তার মতে এইসব ঘটনা দুর্ভাগ্যজনক নিশ্চয়, কিন্তু সাধারণ বলে ধরা হয়। জিন বাচ্চাদের অদ্ভুত ব্যবহার, তাদের খালি চোখ এবং কালো কাপড়ের টুকরোর মতো প্রমাণ সামনে রাখলো। তবুও কেউ তাদের কথাগুলোকে গুরুত্ব দিয়ে নিল না। শেষে নোয়া সাহস করে বলল যে এর পেছনে কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন ডাইনি আছে। এটা শুনতেই ঘরে বসে থাকা বড়রা হাসতে শুরু করলো। তাদের জন্য এটি ছিল একটি বাচ্চার কল্পনা, কিন্তু নোয়া এবং জিন জানতো যে সত্য এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এরপর নোয়া ভারাক্রান্ত মনে বাড়ির দিকে ফিরতে লাগলো। তখনই তার নজর ইউজিনের সাইকেল এবং তার ব্যাগ মাটিতে পড়ে থাকার উপর পড়লো। এটা দেখেই নোয়ার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। সে আশেপাশে ডাকলো, কিন্তু কোনো জবাব পাওয়া গেল না। তাই সে জঙ্গলের দিকে এগিয়ে গেল এবং তাকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরেই সে ইউজিনকে পেয়ে গেল। ইউজিন হাঁপাতে হাঁপাতে জানালো যে কোনো অজানা জিনিস তার পিছু নিয়েছিল। তখনই সে কাঁপতে থাকা হাতে দূরের জঙ্গলের দিকে ইশারা করলো। নোয়া যখন ওদিকে তাকালো তখন তার আত্মা কেঁপে উঠল, কারণ সেখানে কালো পোশাকে জড়ানো একটি অবয়ব দাঁড়িয়েছিল, যে সতর্কবার্তা দিল যে যেখানে তার কাজ নেই সেখানে যেন দখল না দেয়। ভয়ের চোটে তারা দুজন সাথে সাথে সেখান থেকে পালিয়ে আসলো এবং নিজেদের সাইকেল পর্যন্ত পৌঁছালো। সেখানে ইউজিন রাগে নোয়াকে বলল যে নোয়া যেন তার থেকে দূরে থাকে, কারণ তার কারণেই সে এই বিপদে ফেসেছে। এতটুকু বলে ইউজিন সেখান থেকে চলে যায়। এখন নোয়া একা দাঁড়িয়ে থাকলো। তখনই তার নজর নিজের জুতোর উপর পড়লো, যেখানে জুতোর উপর লাল সামুদ্রিক ঘাস লেগেছিল। তারপর অন্ধকারে বাড়ি যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি কোথাও থেকে এলো এবং তার পিছু নিতে শুরু করলো। এটি দেখে নোয়া পুরো শক্তিতে সাইকেল চালাতে শুরু করলো এবং কোনোভাবে জিনের বাড়ির কাছে পৌঁছালো। সে জানালো যে একটি গাড়ি তার পিছু করছিল, কিন্তু যখন জিন বাইরে দেখতে গেল তখন সেখানে কোনো গাড়ি ছিল না। যার পর জিন নোয়াকে নিউ হ্যাম্পশায়ারের একটি শহরের কথা বলল, যেখানে আগেও অনেক বাচ্চা নিখোঁজ হয়েছিল। সে রনি হার্লোর কথা উল্লেখ করলো, যে নিখোঁজ হওয়ার পর ফিরে আসা প্রথম বাচ্চা ছিল এবং যার চোখে সেই একই শূন্যতা ছিল। জিনের এখন পুরো বিশ্বাস হয়ে গেল যে এই সব ঘটনার পেছনে একটি সত্য লুকিয়ে আছে। তাই সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে রনির সাথে দেখা করে কিছু জানা যায়। তারপর জিন কোনোভাবে রনিকে খুঁজে বের করে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দিচ্ছিল না। তখনই জিন তার ব্যাগের তল্লাশি করে এবং তাতে ডাইনিদের উপর লেখা একটি বই পাওয়া যায়। সে একটি খামও পেল, যাতে আলাদা আলাদা বেসবল টিমের ছবি এবং একটি চাবি ছিল। সেই চাবি দিয়ে জিন আলমারিতে রাখা একটি ছোট্ট বাক্স খুলল। তার ভেতর ডাইনির নকশা, খবরের কাগজের কাটিং এবং রূপারগুলি রাখা ছিল। এখন জিনের বিশ্বাস হয়ে গেল যে রনি এই রহস্যের মূলে পৌঁছে গিয়েছিল। তারপর এই সব নিয়ে জিন নিজের বাড়ির দিকে রওনা দিল, কিন্তু পথে হঠাৎ করেই সে গাড়ি থামিয়ে দিল এবং নকশা ও ছবিগুলো মন দিয়ে দেখতে লাগলো। তখন সে বুঝতে পারলো যে এই ছবিগুলো আলাদা আলাদা শহর ও সময়ের বেসবল টিমের ছিল, কিন্তু সেগুলোতে একটি জিনিস সমান ছিল যে প্রতিটা ছবিতে সেই একই আম্পায়ার উপস্থিত ছিল। ওদিকে নোয়া আরো একটি বেসবল ম্যাচ খেলছিল। তখনই তার নজর আম্পায়ারের জুতোর উপর পড়ল, যেগুলোর উপর লাল সামুদ্রিক ঘাস লেগেছিল। তখনই নোয়া অনুভব করলো যে সে যে ডাইনিকে খুঁজছিল সে শুরু থেকেই তার সামনেই ছিল। ম্যাচ শেষ হতেই সে নোয়া এবং ইউজিনকে একপাশে ডাকলো এবং তাদের সব বলে দিল। সে পরিষ্কার বলল যে আম্পায়ারই ওই ডাইনি। স্যামির কাছে এই কথাটি রসিকতা মনে হলো, কিন্তু ইউজিন তার উপর ভরসা করলো, কারণ সে নিজে ডাইনির মোকাবেলা করেছিল। ইউজিন জানালো যে সে আম্পায়ারের ঠিকানা জানে এবং তিনজন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা ক্যামেরা এবং একটি বেসবল ব্যাট নিয়ে আম্পায়ারের বাড়ি পৌঁছে যায়। তারপর চুপচাপ ভেতরে ঢুকে তারা সবকিছু রেকর্ডিং করতে শুরু করে। তখনই নোয়া দেখলো যে আম্পায়ারের কাছে অনেকগুলো জাল পরিচয়পত্র ছিল। ওদিকে ইউজিন এবং স্যামি অনেক বাচ্চার জুতো পেল। তখনই হঠাৎ আম্পায়ার তাদের সামনে চলে এলো এবং তাদের বেহুশ করে দিল। কিছুক্ষণ পর যখন
যখন তাদের জ্ঞান ফিরল তখন তারা নিজেদের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পেল। তখনই আম্পায়ার তাদের সামনে এলো। তার হাতে দুটি চাকু ছিল। সে বলল যে সে কয়েক মাস ধরে ক্ষুধার্ত এবং এখন সে নিজেকে আর আটকে রাখতে পারছে না। তারপর সে নিজের আসল পরিচয় দিতে শুরু করলো যে জীবিত থাকার জন্য তাকে শিশুদের শিকার করতে হয় এবং প্রতি কয়েক বছরে নিজের পরিচয় ও জায়গা বদলাতে হয়। শেষে সে বলল যে মার্স ভিনিয়ার্ড তার জন্য সবথেকে সঠিক জায়গা ছিল, কারণ প্রতি গ্রীষ্মে এখানে বাচ্চার ভিড় থাকে। সে হাসতে হাসতে বলল যে শুধু শিশুদের তারুণ্য পান করাই যথেষ্ট নয়। এটি বলে সে তিনজনের দিকে তাকালো এবং ঠান্ডা গলায় বলল যে এখন তাদের পালা। তারপর সে নোয়াকে আগে খাওয়ার সিদ্ধান্ত নিল। যেমনই সে নোয়াকে স্পর্শ করলো তার আসল ভয়ঙ্কর রূপ সামনে এলো এবং সে নোয়াকে হিসড়ে ভেতরে নিয়ে যেতে শুরু করলো। তখনই নোয়া নিজের লাইটার বন্ধুর দিকে ছুড়ে দিল। তারপর ডাইনি নোয়াকে রান্নাঘরে নিয়ে গেল। ওদিকে স্যামি এবং ইউজিন লাইটার দিয়ে নিজেদের মুক্ত করে নিল। তারপর স্যামি ব্যাট দিয়ে ডাইনিকে নিরস্ত্র করলো এবং ইউজিন নোয়াকে ছাড়াতে সাহায্য করলো। তখনই জিন সেখানে পৌঁছালো এবং সে ডাইনির উপর গুলি চালালো, কিন্তু তার উপর কোনো প্রভাব পড়লো না। এরপর জিন রূপার গুলি ব্যবহার করলো। এবার গুলি লাগতেই ডাইনির আত্মা বাইরে বেরোতে শুরু করলো, যাতে প্রমাণিত হলো যে রূপা কাজ করে। যদিও ডাইনি আবার নিজেকে সামলে নিতে সফল হলো, যার পর জিন বাচ্চাদের সেখান থেকে পালিয়ে যেতে বলল, কিন্তু নোয়া সেখান থেকে সরল না, বরং তার সাথে বেসমেন্টে চলে গেল। তখনই হঠাৎ ডাইনি অন্ধকার থেকে বেরিয়ে এলো এবং সে জিনকে দূরে ছুঁড়ে ফেলে দিল। এটি দেখে নোয়া মেঝেতে পড়া অস্ত্রটি তোলার চেষ্টা করলো, কিন্তু ডাইনি তাকেও দূরে ছুঁড়ে দিল। তারপর সে নোয়াকে শূন্যে তুলে নিল এবং তার আত্মা টানতে শুরু করলো। তখনই জিন গুলি চালালো এবং ডাইনিকে পিছিয়ে যেতে বাধ্য করলো। এরপর জিন অনবরত গুলি চালালো যাতে ডাইনির ভেতর বন্দি সব আত্মা মুক্ত হয়ে গেল। শেষে সেই ডাইনি মারা গেল এবং সব আত্মা বাচ্চাদের কাছে ফিরে এলো। কিছু সময় পর নোয়া জিনের উপর একটি সত্য কাহিনী লিখলো, যাতে শহরে ছড়িয়ে থাকা ভুল গুজবগুলো শেষ হতে পারে। তারপর সে এই কাহিনী এডিটরকে দেখালো, যিনি এই আর্টিকেলে অনেক প্রভাবিত হলেন এবং ওটি ছাপানোর জন্য রাজিও হয়ে গেলেন। পরে নোয়া জিনের সাথে দেখা করতে গেল। জিন লেখকের জন্য তাকে ধন্যবাদ জানালো এবং জানালো যে অনেক বাচ্চা এখন নরমাল হয়ে গেছে। তারপর মুভির শেষে রিটায়ার হওয়া জিন নিজের এক্স ওয়াইফের সাথে দেখা করতে পৌঁছালো, এই আশায় যে সে নিজের ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারবে। এবং এরই সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়। যদি আপনাদের মুভিটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এবং এরকম আরো মজাদার এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।